কৃষক শ্রমিক নেতা কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আব্দুল কাদের সিদ্দিকীর প্রার্থিতার বৈধতার প্রশ্নে স্থগিত করা হয়েছে টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচন। কাদের সিদ্দিকীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন আবেদনের পর এই সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের আবেদনের উপর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে 2 নভেম্বর। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পদ থেকে শূন্য হওয়া টাঙ্গাইল 4 আসনে ভোট হওয়ার কথা ছিল 10 নভেম্বর। রিটার্নিং কর্মকর্তা কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করলেও তা বৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর প্রতীক বরাদ্দ পান কাদের সিদ্দিকী। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করে নির্বাচন কমিশন। সেই আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ। আগামী 2 নভেম্বর প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। যেহেতু এই বিষয়ে তিনি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 2রা নভেম্বর দিন ধার্য করেছেন, সেই কারণে যেহেতু বিষয়টি শুনানির বিচারাধীন রয়েছে এবং শুনানির অপেক্ষায় থাকবে, সে কারণেই তিনি এই নির্বাচন আপাতত স্থগিত করেছেন। নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার ইয়াসিন খান এবং কাদের সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব ইয়াসিন খান, টাঙ্গাইল 4 যে কালিহাতি আসন, সেই আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। তার বিরুদ্ধে আপনারা আপিল বিভাগে গিয়েছিলেন, সেখানে নির্বাচনটিকেই স্থগিত করে দেওয়া হলো। সেই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে 2 নভেম্বর পর্যন্ত, পূর্ণাঙ্গ শুনানি পর্যন্ত। এটিকে কি আপনি আপনাদের জয় মনে করছেন? জনাব ইয়াসিন খান। আসলে কাদের সিদ্দিক জি, আমি আপনাকে বলছি, আপনার প্রশ্ন জবাব বলছি। আসলে হাইকোর্ট কাদের সিদ্দিকীর প্রার্থিতাকে ঠিক বৈধ ঘোষণা করেছেন এই কথাটা ঠিক নয়। হাইকোর্ট রুল ইস্যু করেছেন কেন রিটার্নিং অফিসারের এবং নির্বাচন কমিশনের আদেশগুলোকে অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। ইন দি মিন টাইম একটা ইন্টারিম অর্ডার পাস করেছেন রিটার্নিং অফিসারের এবং নির্বাচন কমিশনের আপিল আদেশ দুইটাকে স্থগিত করে, এবং এই কাদের সিদ্দিকী সাহেবের নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করার জন্য একটা ইন্টারিম আদেশ দিয়েছেন। আমরা এই ইন্টারিম যে অর্ডারটা, এটা স্থগিত চেয়েছি। না ব্যারিস্টার ইয়াসিন খান, আপনি অনেকগুলি টেকনিক্যাল পড়লেন, কিন্তু হাইকোর্টের সেই অর্ডারের পর সব মানে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীকে গামছা প্রতীকও বরাদ্দ করেছেন। তার মানে হাইকোর্ট তো, আপনারা যে তাকে শুনানি করে বলেছিলেন যে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্ট তো তার অর্ডারে রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছেন এই কথা, ঠিক রুল ইস্যু করে। পাশাপাশি সেই কাদের সিদ্দিকী যাতে নির্বাচনে অংশ নিতে পারেন সেটিও নির্দেশ তো দিয়েছেন, যে কারণে আপনারা প্রতীক বরাদ্দ করলেন। না, আমি বলছি তো, যেহেতু হাইকোর্ট বলেছেন যে তার ডিরেকশন দেওয়া হলো যে তার নমিনেশন পেপারটা অ্যাকসেপ্ট করা হোক, সুতরাং হাইকোর্টের এই ডিরেকশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তারটা অ্যাকসেপ্ট করে প্রতীক বরাদ্দ করেছে। আমার মনে হয় যে হাইকোর্টের অর্ডারটা আছে, আমি যতদূর বুঝি হাইকোর্টের ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ একটি মানে অর্ডারই বটে। আমি শুধু জানতে চেয়েছিলাম যে এই নির্বাচনটি স্থগিত করার যে ঘোষণা আপিল বিভাগ দিলেন, সেটিতে আপনারা খুশি কিনা, মানে আপনারা এটিতে আপনাদের জয় মনে করছেন কিনা? এই দিক থেকে মানে নির্বাচন কমিশনের ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে এই জাতীয় ইলেকশনের এই জাতীয় কোনো মামলায় নির্বাচন কমিশনের অবস্থানটা হচ্ছে এতই নিরপেক্ষ, এতে খুশি হওয়ার বা তার না খুশি হওয়ার কোনো কারণ নেই। জনাব ইয়াসিন খান, আপনি আমাদের সঙ্গেই থাকেন, আপনাকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আপনার মক্কেল কাদের সিদ্দিকী বা তার প্রতিষ্ঠান যে ঋণ খেলাপি নয়, এরকম কি প্রমাণ আপনারা আদালতের কাছে দিলেন যে আদালত তার প্রার্থিতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ দিলেন? সেটি কি আপনি কনভিন্স যে ওনারা ঋণ খেলাপি নন? খালেদ, এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে ঋণের প্রকৃত যে একটি নিয়ম, সেটা হলো যে যখন কোনো ঋণ পুনঃতফসিল করা হয় এবং সেটি যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে যখন ঋণ পুনঃতফসিল করা হয়েছে এবং ব্যাংক একটা সময় বলেছে যে এইটা তাকে ডিক্লাসিফাইডও করা হয়েছে, যেদিন ইলেকশনের নমিনেশনের পেপার সাবমিট করা হচ্ছে এইরকম সময় তারা আরেকটা চিঠি দিলেন ব্যাংক, বললেন যে এখানে একটি ধারণাগত ভুল হয়েছে। আসলে আমাদের মূল ব্যাখ্যাটা হচ্ছে যে যখন কোনো ঋণ নতুন একটি শর্তে, যখন 10 বছর মেয়াদে তাকে পরিশোধ করার একটি সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, এই পুনঃতফসিলকরণের পরে তাকে কোনোভাবে ঋণ খেলাপি বলা যায় না। এবং এইখানে
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের যে বিধান রয়েছে সেটিও বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে এই পুনঃতফসিলকরণের প্রক্রিয়ার এখানে অনুমোদন দিয়েছে। সে কারণেই আমরা বলেছি জনাব কাদের সিদ্দিকী কোনো অবস্থাতেই ঋণ খেলাপি নন। ব্যারিস্টার চৌধুরী, আপনি খুব ভালো করে জানেন যে আপনার এই শুনানি আপনি নির্বাচন কমিশনেও গিয়ে বলেছিলেন, আপিল করার ক্ষেত্রে নির্বাচন কমিশনে যে আপনাদের আপিল করার সুযোগ ছিল সেখানে আপনারা বলেছিলেন, তারপরেও নির্বাচন কমিশন কাদের সিদ্দিকের প্রার্থিতা মানে বাতিলই রেখেছিল। তারপরেও কি আপনারা মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পাবেন বা কোনো ধরনের মানে নিরপেক্ষতা পাবেন? আসলে এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম খালেদ, প্রথমত আজকে যে নির্বাচন কমিশন আজকে যে আপিল দায়ের করলেন, আমি এই ক্ষেত্রেই বলবো যে তাদেরকে অতি উৎসাহী মনে হয়েছে। কারণ কোনো ঋণের ক্ষেত্রে যদি তারা কোনোভাবে সংক্ষুব্ধ হন, সেই ক্ষেত্রে ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক কিংবা কোনো প্রার্থী এসে বলতে পারেন যে আমি প্রার্থী থাকা সত্ত্বেও আর এক প্রার্থী ঋণ খেলাপি হয়েছে, তাকে কেন নেওয়া হলো, আমার এখানে আমি সংক্ষুব্ধ হয়েছি। কিন্তু আমরা যেটা বোধগম্য নয় আমাদের কাছে, সেটা হচ্ছে যে এই আদেশের ফলে কিভাবে নির্বাচন কমিশন সংক্ষুব্ধ হলেন এবং তারা কেন এই মামলা আপিল দায়ের করলেন। কারণ এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আপনার কথা একেবারে পরিষ্কার, কিন্তু আমি সর্বশেষ আপনাকে এক কথা জানতে চাইবো যে জনাব কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী মিসেস সিদ্দিকীও কিন্তু আসলে নমিনেশন পেপার সাবমিট করেছিলেন। জনাব কাদের সিদ্দিকীর মনে কি এই আশঙ্কা ছিল যে তার আসলে মনোনয়নপত্রটি বাতিল হতে পারে, কারণ তিনি জানতেন যে তিনি আসলে ঋণ খেলাপি? এটা আসলে ঋণ খেলাপির জন্য না। আপনারা জানেন যে নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়ার সময় অবশ্যই কাদের সিদ্দিকীর রাজনৈতিক অবস্থান এবং কালিহাতীতে তার জনপ্রিয়তার যে অবস্থান বর্তমানে আছে, এই প্রক্রিয়া থেকেই কিন্তু আমরা মনে করি যে একটা মহল অতি উৎসাহী হয়ে তার নির্বাচনে এই প্রক্রিয়াগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। তিনি অবশ্যই হয়তো আশঙ্কা করেছেন, যে কারণেই সেখানে অল্টারনেটিভ ভাবে এখানে তার স্ত্রীকে প্রার্থী হিসেবে রেখেছিলেন। ব্যারিস্টার চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার খান, আমি আপনাকে জানতে চাইবো যে যেই অভিযোগ ব্যারিস্টার চৌধুরী করছিলেন যে নির্বাচন কমিশনকে অতি উৎসাহী মনে হচ্ছে, হাইকোর্টের অর্ডারের পরও নির্বাচন কমিশন আপিল বিভাগে গিয়ে সেই ঋণ খেলাপের কথা বলছে, যেখানে অন্য প্রার্থীরা কোনো কিছু বলছে না, সেই অতি উৎসাহ কি আসলে সরকার মনোনীত বা সরকারি দল মনোনীত যে প্রার্থী তার জয়ের পক্ষেই একটি কার্যক্রম হয়ে যাচ্ছে কিনা, সেটি আপনারা বিবেচনা করছেন কিনা, আপনার যে ক্লায়েন্ট তারা বিবেচনা করছেন কিনা? ব্যারিস্টার ইয়াসিন খান, আপনি একজন অত্যন্ত বিজ্ঞ সাংবাদিক, আপনি ভালোই জানেন আরপিওর আর্টিকেল 12M এটা কোনো জেলা প্রশাসক বাস্তবায়ন করে না, কোনো মন্ত্রী বাস্তবায়ন করে না, প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়ন করে না, রাষ্ট্রের কোনো অর্গান বাস্তবায়ন করে না, বাস্তবায়ন করে নির্বাচন কমিশন নির্বাচন করার সময়ে। সুতরাং এই বিধানটা রাখা হয়েছে রাষ্ট্রের কোনো অর্গান বাস্তবায়ন করে না, বাস্তবায়ন করে নির্বাচন কমিশন নির্বাচন করার সময়ে। সুতরাং এই বিধানটা রাখা হয়েছে যখন কোনো নমিনেশন পত্র বা নমিনেশন পেপার বাছাই করা হবে, তখন রিটার্নিং অফিসার দেখবে এইখানে কোনো ঋণ খেলাপি আছেন কিনা, আর ব্যাংক তখন চিঠি দেওয়া জানাবে। সুতরাং এই ইমপ্লিমেন্টটা যদি নির্বাচন কমিশন না করে, বাংলাদেশে কি এমন কোনো সংস্থা আছে যেটা বাস্তবায়ন করবে? প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। সুতরাং নির্বাচন কমিশন শুধুমাত্র একটা সাংবিধানিক দায়িত্ব পালন করে, এখানে কারো পক্ষ দায়িত্ব পালন করে না। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের শুধু এই সাংবিধানিক দায়িত্ব পালন করা ছাড়া আর কোনো দায়িত্ব সেখানে পালন করা কিছু নেই। ব্যারিস্টার চৌধুরী যে এই কথাটি বলছিলেন যে একটি কারিগরি কথা বলে বাংলাদেশ মানে ব্যাংক থেকে একটি চিঠি দিয়ে যেদিন মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সেদিন একটি চিঠি দিয়ে তাকে বলা হয়েছে যে আপনার এই পুনঃতফসিলকরণের সংক্রান্ত বিষয়টি আমরা মেনে নিই, আপনাকে আমরা ঋণ খেলাপি ধরে নিচ্ছি, সেই বিষয়টি কি ঠিক? এই বিষয়টা সম্পর্কে আমি মনে করি সবচেয়ে সুন্দর কথা হতো এই জিনিসটাই, যে কারিগরি বিষয়টা কি সঠিক কি অঠিক, এই বিষয়টা বিচার করার জন্য, বিশ্লেষণ করার জন্যই আমরা আপিল বিভাগের দ্বারস্থ হয়েছি। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঁচে শুনানির মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার হয়ে আসবে আসলে এই চৌধুরী সাহেবের কথা সঠিক নাকি নির্বাচন কমিশন কোনো পক্ষ নন। যেখানে আমরা যে কাগজের উপস্থাপন করেছি, আপিল বিভাগ বিচার করে দেখবেন যে আসলে উনি ঋণ খেলাপি কি ঋণ খেলাপি নন, অথবা ব্যাংকের কার্যক্রমটার মধ্যে আসলে কোনো অ্যানামলি আছে কিনা এটা দেখবেন। ব্যারিস্টার রাগিব রাফ চৌধুরী, ব্যারিস্টার ইয়াসিন খান, আপনাদের অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।